সকাল সকাল আমি চলে এলাম ঢাকুরিয়া লেকে। দেখা যাক এখানে কাকে পাওয়া যায়। আজকে আমার গেস্ট আমি ঢাকুরিয়া লেক থেকে তুলবো। এখন বাজে সকাল 6:30, মেঘলা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। চলো আলাপ করে দেবো কাকে পেলাম, কার সাথে আজকে সারাদিন থাকবো। শরীর চর্চা তো করতেই হয়, বিকজ কথাতেই আছে হেলথ ইজ ওয়েলথ। প্রেম এসেছিল প্রথমবার একবার, দ্বিতীয়বার দুবার, তবে ওই যে সেই ব্যর্থ। চাহিদাগুলো তো মানুষের সম্পূর্ণভাবে সর্বপ্রকারে আমি পূরণ করতে পারি না, আর আমার এক্সপেকটেশন গুলো খুব ছোট ছোট, কিন্তু সেগুলো আবার তারা মেনে নিতে পারেনি। এরমই কেন, ওরমই কেন? তো এত প্রশ্ন না করে আমার উত্তরটা একটাই ছিল, ঠিক আছে তবে ছেড়ে যাও, আমার কোনো অসুবিধা নেই। বলবার চেষ্টা করবো, ভুলতে পারবো কিনা সেটা তোমার ভাবনা নয়। তবে হ্যাঁ, একটা কথা মিথ্যে কথা বলা হবে যদি কথা বলি যে আমি তাদের আজও তাদের আচার আচরণ, তাদের ব্যবহার ভুলে গেছি, সেটা মিথ্যে কথা বলা হবে। মনে আছে কাজ, আমার এই যে পেন্টিং, আমার ভালো লাগা, এই সমস্ত বিষয়গুলোকে এখন বেশি প্রায়োরিটি দিচ্ছি, আর এভাবেই মুভ অন করবার চেষ্টা করছি। আমার নাম সহেলি, আমি পেশায় একজন পেন্টার। যে শিশু মন্দির যে কল্পনাগুলো রয়েছে সেটা কিন্তু একটা বাস্তবের রূপ নিতে পারে, কিন্তু কখন নিতে পারে? যখন বাবা মারা তাকে এই চুপ করতো, উল্টো পাল্টা কথা বলছিস, অসংলগ্ন যত রাজ্যের ভাবনা, এই এটা না, এই যে ইগনোর বা এই যে অপমানটা করে, এটা না করাই উচিত। কারণ ওর পক্ষে তো আমাদের মতো করে এখনই ভাবা সম্ভব না। ওকে বারবার ধাক্কা না দিয়ে, ওকে ডিসকারেজ না করে এনকারেজ করাটা খুব দরকার। ওর ওই মেন ভাবনাটা থেকে নিশ্চয়ই কিছু একটা পথ বেরিয়ে যাবে, যেটা ওকে তার বাবা মার থেকে বেশি প্রতিষ্ঠিত করতে পারে। আমার কোনো কল্পনায় পড়াশোনা বলে কোনো কথা ছিল না, ওই বাধ্য স্কুলে যাওয়া বা ওই ওরকম ওবিডিয়েন্ট, ওটা আমার কখনোই ছিল না। আমার ছবি আঁকাটাই ছিল, মেনলি ছবি আঁকাটাই আমি ফোকাস করতাম। তো যেহেতু আমি ইগনোর হয়েছিলাম কিছু সময় অবধি, তারপরে আমাকে কেউ ইগনোর করতে পারেনি, বিকজ আমি আর গায়ে মাখিনি। কিন্তু এফেক্টটা কিন্তু বড়বেলা অবধি থেকে যেতে পারে। এই যে আমি ছোটবেলায় আমার সাথে এটা হয়েছিল, এই এফেক্টটা যদি বড়বেলা অবধি থেকে যায়, বড় হয়ে যাওয়ার পরে কিন্তু বিষয়গুলো বড় বড় ভাবেই হয়ে যায়। তো বাবা মাদের উচিত, আমি বলবো যে ওদের কল্পনাগুলোকে একেবারে ত্যায্য না করা, ওদেরকে অপমান না করা, একটু ধৈর্য দিয়ে, আবারও বলছি ধৈর্য অবশ্যই রাখতে হবে, সেগুলোকে একটু টেক কেয়ার করা, ওদের সাথে একটু বন্ধুর মতো মুখে নয় মনে মেশা। শিশু মনকে কিন্তু বুঝে ওঠাটা এতটা সহজ বিষয় না, বা বুঝে ওঠা যায়ও না, বোঝার চেষ্টা তো করা যায়। বিয়েটা কি করতেই হবে? বিয়েটাই কি আলটিমেট কথা? দেখো, প্রেমে তো অনেকবার আঘাত খেয়েছি, মানে 2বার আঘাত খেয়েছি, এবং ব্যর্থতা এসেছে। তারপরে বিয়ের পর যদি ডিভোর্স হয়, বিয়েটা তো একটা সামাজিক প্রথা, সামাজিক অনুষ্ঠান, সামাজিক সম্মান। তো সেই কালিটা মাখার থেকে অপেক্ষা করা ভালো। অপেক্ষা করছি আমার সোলমেট, যদি আমার যে সোলমেট রয়েছে সে যদি পেয়ে যাই, আমি আমার গুড পার্টনার পেয়ে যাই, অবশ্যই বিয়ে করে নেব। আর যদি না পাই, তাহলে এখন আমি যেভাবেই চলছি, আমি আমার শিল্পসত্তার সাথে প্রেমে চলছি, আমি এভাবেই কাটিয়ে দেবো আমার বাকি জীবনটা। বাবা 2012 সালে মারা যান, ক্যান্সার হয়েছিল। বাবা যখন দেখতে শুরু করেছিল যে হ্যাঁ আমি একটু দাঁড়াতে শুরু করেছি, বিশেষ করে ছবির প্রতি, তো তখন আর বাবার কাছে সময় রইলো না। আর যদি বাবা থাকতো, মুখে বলুক বা না বলুক, অন্তত এটা তো বুঝিয়ে দিত, হ্যাঁ রে চক্কামা, যেটা আমাকে ডাকতো, সত্যি তুই পেরেছিস বা পারছিস, বা চল আমি এবার তোকে সাথ দেবো। বাট সেটা তো হলো না, তো তাই অভিমানটা বাবার উপরই বেশি হয়। প্রত্যেকটা পেন্টিং এর মধ্যে আমার ব্যক্তিগত সৃষ্টি কিছু গল্প থাকে, যেগুলো সমস্ত কিছুর উপর ভিত্তি করেই গড়া। এক তরফের পেন্টিংই শুধু করি না, নানা রকম মিডিয়াম থাকে, মিক্সড মিডিয়ামে কাজ করতে ভালোবাসি, এবং একরকম ভাবে আঁকতেও থাকি না, অনেক নতুন নতুন কাজ করবার, নতুন নতুন ভাবনা দিয়ে চেষ্টা করি। একজন পেন্টার তোমাকে ধরো ছবি আঁকছেন, তো তোমাকে হুবহু করে দিতে পারছেন, আর একজন আর্টিস্ট তোমাকে হুবহু আঁকছে, কিন্তু যে জিনিসটা তোমার মধ্যে নেই সেই জিনিসটাকে সৃষ্টি করে দিচ্ছে। এবার সেটাকে কিন্তু ডোন্ট টেক মি রং, আর্টিস্ট মানে হচ্ছে সৃষ্টিকর্তা, মানে যে সৃষ্টি করছে, যে ক্রিয়েট করছে বাই ওন, নিজের চিন্তা ভাবনা, নিজের কলা কৌশলের মাধ্যমে। এটা হচ্ছে একটা ভীষণ সামান্য পার্থক্য, কিন্তু এটা বুঝতে পারে না। তো একজন পেন্টারের দক্ষতা একরকমের হবে, আর একজন আর্টিস্টের দক্ষতা একরকমের হবে। দুজনেরটা কিন্তু সেম হলেও
যারা এই জগৎটার সাথে থাকবে বা প্রতিদিনের চর্চায় থাকবে সেটা বুঝতে পারবে। যেমন ধরো এই উপরে আমার ল্যাম্পপোস্টটা আছে, আমি এটাকে স্টিল লাইফের মধ্যে ধরতে পারি, তো আমি একে আঁকলাম। তো আঁকার পরে আমার যেহেতু চিন্তা ভাবনা একটা থাকবে, আমার যেহেতু একটা ক্রিয়েট করা থাকবে, তো আমি এখানে একটা ভাঙা অংশ নেই বা একটা কোনো ক্র্যাক নেই, সেটা নেই, কিন্তু আমি এঁকে দিলাম, তো আমি ক্রিয়েট করলাম। এই সামান্য পার্থক্য। স্টিল লাইফ মানে হচ্ছে স্থির চিত্র, মানে স্থির বলতে এখানে বোঝানো হচ্ছে নন লিভিং থিংস, যাদের মধ্যে প্রাণ নেই। এই গাছটা যখন সবুজ পাতা আছে, এই গাছটা যখন এখনো নড়ছে চড়ছে হাওয়ায় দিচ্ছে, তো এই গাছটাকে আমি মৃত ঘোষণা করতে পারি না, কিন্তু একটা শুকনো গাছ পুরো শুকিয়ে গেছে, তার মধ্যে আর পাতা হবে না, হয়তো দুদিন বাদে ওকে কেটে ফেলতে হবে, সেটাকে আমি স্থির চিত্রের বা স্টিল লাইফের মধ্যে ধরতে পারি। আমি তোমার একটা ছবি ড্রয়িং করছি, ইটস পোর্ট্রেট ড্রয়িং বলতে পারি, ফিগার তোমাকে পুরোটা আঁকছি, ফিগার ড্রয়িং এর মধ্যে বলতে পারি, রিয়েলিস্টিক বলতে পারি, হোয়াটএভার বলতে পারি, কিন্তু আই ক্যান সে টু ইউ কি তুমি একটা স্থির চিত্র। স্থির চিত্র মানে তোমার কোনো প্রাণ নেই, তোমার কোনো মুভমেন্টস নেই। দেখো সত্যি কথা বলতে আমি নিজেকে ব্যক্তিগতভাবে বলি, স্টিল আই এম আ লার্নার, স্টিল আই এম আ স্টুডেন্ট। তারপরেও বলবো যে কিছুটা হলেও আর্টিস্ট, কেন কি আমি সবসময় ক্রিয়েটিভ ওয়ার্ক করতে পছন্দ করি, ক্রিয়েট করি, প্রচন্ড ভালোবাসি। এমনিও শিল্পী মানুষরা একটু রোমান্টিক হয়, কিন্তু সেরকম রোমান্টিক কোনো সঙ্গী পাই না, এটাই সত্যি কথা দিদি। দেখো দিদি, আমার পার্টনার যে আমার এই শিল্প সত্তাটাকে বুঝবে তার কিন্তু আমি বলতে পারি না। সে যদি আমার প্রফেশনের হয়ে থাকে, সাপোর্ট করবে সেটাও আমি বলতে পারি না। সে হয়তো কিছুই বোঝে না, সে একদম টোটাল অন্য ফিল্ডে রয়েছে, কিন্তু আমার শিল্প সত্তা বা আমার কাজটাকে সাপোর্ট করে, তাহলে আমি মনে করবো হি ইজ দ্য বেস্ট। আমি সবার ভালো চাই, অহংকার, শান্তি। একটা ছেলের একটা মেয়ের কাছে কি চাওয়া, অস্তিত্ব। একটা মেয়ের একটা ছেলের কাছে কি চাওয়া? একদম এই একই জিনিস, অস্তিত্ব।